This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেই কথাটা আরেকবার মনে করাই, নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে। কালিদাস তো খাবারের কথা বলেছিলেন, আর আমরা বলছি রাজনীতির ইস্যুর কথা। আচ্ছা, সত্যিকারের ইস্যুর কি সত্যিই খুব আকাল পড়েছে? তাই কি ওই কাল্পনিক ইস্যুর অপেক্ষায় হাপিত্তেশ করে বসে আছেন এই রাজনীতিকরা? যদি কোনো একটা ইস্যু তৈরি হয়ে যায় বা ওটার মধ্যে একটা ইস্যু হওয়ার সম্ভাবনা আছে ভেবে নিচ্ছেন, আর তার জন্য হাপিত্তেশ করে বসে থাকছেন। একবার চান্স পেলেই হলো। ক্রিকেট খেলা দেখেছেন তো, ওই স্লিপ ফিল্ডাররা সবসময় ঝুঁকে পড়ে এরকম করে রেডি হয়ে থাকে। একবার ব্যাটসম্যানের ব্যাটের কোণায় একটু বলটা খোঁচা লাগলেই হলো, ঝাঁপিয়ে পড়ে লুফে নেবে। এই ঈদের দিন কলকাতায় রেড রোডের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন যে রামনবমী ঘিরে বাংলায় অশান্তি হতে পারে। তার ভাষণ শুনে সেদিন মনে হয়েছিল, জানেন তো, যে মুখ্যমন্ত্রী হয়তো কোথাও গিয়ে সতর্ক করে দিতে চাইছেন, তাই বারবারই দাঙ্গা শব্দটা উচ্চারণ করছেন। কিন্তু আজ রামনবমীর আগের দিন এই ময়নাগুড়ির সভায় তার মুখে ওই বার পাঁচেক ওই দাঙ্গা শব্দটাকে উচ্চারিত হতে শুনে মনে হচ্ছে এর পেছনে কোনো রাজনৈতিক যোগ বা রাজনৈতিক অঙ্ক কি একদম নেই। এই যে মুখ্যমন্ত্রী দাঙ্গা শব্দটা এতবার যদি উচ্চারণ না করতেন, প্রধানমন্ত্রী কি বলতে পারতেন যে এ রাজ্যে রামনবমীর অনুষ্ঠান আটকে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল? আজ বালুরঘাট আর রায়গঞ্জের সভায় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে রামনবমীর অনুষ্ঠান বন্ধ করতে তৃণমূল নাকি ষড়যন্ত্র করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ না করলে ভোটের প্রচারে কি রামনবমীকে এভাবে ইস্যু করার সুযোগ পেতেন প্রধানমন্ত্রী? ওই বলে না, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। এই মুখ্যমন্ত্রীর কথার রেস ধরে কি তাহলে রাজনীতি তার চেনা গলিগলিতে হাঁটতে শুরু করে দিল? রামনবমীর সেটা ভোটের প্রচারের একটা ইস্যু হয়ে গেল। এত ইস্যু ঘুরে বেড়াচ্ছিল, তার মাঝখান থেকে হঠাৎ ঢুকে পড়লো বা ইস্যুটা তৈরি করে নেওয়া হলো। আমাদের এই বিষয়গুলো কিন্তু বুঝে নেওয়াটা খুব জরুরি। কে কার জন্য কি ইস্যু তৈরি করছেন, কিভাবে ইস্যু তৈরি হচ্ছে, কারণ এগুলো সব কিছুর সঙ্গেই তো আমাদের শান্তিতে থাকার একটা বিরাট বড় যোগাযোগ রয়েছে। আর শান্তিতে থাকাটাই আমাদের কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ সব থেকে ইস্যু। मुझे पता है टीएमसी ने हमेशा की तरह यहां रामनवमी उत्सव को रोकने की पूरी कोशिश की, सारे षड्यंत्र किए, लेकिन जीत सत्य की ही होती है। इसलिए कोर्ट से अनुमति मिल गई है। पूरी श्रद्धा और भक्ति के साथ रामनवमी की शोभा यात्राएं निकलेगी। কেউ দয়া করে দাঙ্গাতে পা দেবেন না। সব ধর্মই আমাদের ধর্ম, সব উৎসবই উৎসব আমাদের। বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে, তার কারণ অনেকদিন আগে 19 তারিখ ইলেকশন করে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। ও দাঙ্গা করে ভোট দখল করে নেবে আর দেশটাকে বিক্রি করে দেবে। সংখ্যালঘুদের কাছে আমি হাত জোর করে বলবো, সংখ্যালঘুদের কাছে আমি হাত জোর করে বলবো, কোনো দাঙ্গা কাউকে করতে দেবেন না। দেখুন, এই রামনবমী এতবার করে প্রচারের ইস্যু হয়ে যাচ্ছে কি এর সঙ্গে কোথাও গিয়ে একটা আশা আশঙ্কা যোগ হয়ে রয়েছে বলে ভাবছেন তো? এখানে আশা আশঙ্কা বলতে হয়তো অশান্তি টশান্তির কথাই বলছি বা তার ফল কি হতে পারে সেই সব কথা বলছি না, সেটা না। এই রামনবমীর মধ্যে দিয়ে কোথাও গিয়ে এই রাম বা আরও নির্দিষ্ট করে বললে রাম মন্দির, এটা ফের একবার প্রচারের আলোয় চলে আসবে, এটাই কি কারুর আশা? আর এটা যদি চলে আসে, কোথাও যদি ওই রাম আবেগটা ফের একবার জেগে ওঠে, বেশ কয়েকদিন হয়ে গেল মন্দির হয়ে গেছে, প্রতিশ্রুতি পূরণ হয়ে গেছে, তার একটা আবেগ, তার একটা ওয়েভ কোথাও একটা দেখা গেছিলো, সে তো হয়ে গেছে, হয়তো সেটা ধামাচাপা পড়ে যাচ্ছিল। ফের একবার এই রামনবমীকে কেন্দ্র করে সে রাম মন্দিরের ইস্যুটা জীবন্ত হয়ে উঠবে না তো? এটাও কি কারুর আশঙ্কা? মানে একই সঙ্গে রাম মন্দির, আশা আর আশঙ্কার নাম কারুর কারুর কাছে ভোটের ক্ষেত্রে আর কি। সেই জন্যেই কি এত বেশি করে এটাকে নিয়ে কোনোভাবে রামনবমীটাকে একটা ধামাচাপা দেওয়ার বা উস্কে দেওয়ার চেষ্টাটা একসঙ্গে চলছে?
বোঝার দরকার আছে রাজনীতি কোনখান থেকে কীভাবে খেলে, এটার পেছনে সবসময় বেশ কিছু ওই বললাম স্থান, কাল, পাত্র এবং দূরদৃষ্টি থাকে। কলকাতা হাইকোর্ট কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে জানেন তো, যে রামনবমীর মিছিল কিভাবে হবে বলেছে, কিন্তু কিভাবে হবে, কি কি শর্ত সাপেক্ষে হবে, তার জন্য বেশ কিছু নির্দেশ দিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর মুখেও ওই আদালতের নির্দেশের কথা তো শুনলেন, যে আদালতের নির্দেশেই রামনবমীর শোভাযাত্রা হচ্ছে, আর আটকানো যাবে না। এইরকম একটা পরিস্থিতি যখন প্রধানমন্ত্রী শুধু ওই আদালতের নির্দেশটাকে কোট করে দিচ্ছেন, তখন কিন্তু আবার একদম চ্যালেঞ্জের সুর শোনা গেছে দিলীপ ঘোষের মুখে। দিলীপ ঘোষ বলেছেন যে যাই বলুক তিনি তার মতো করে রামনবমীর মিছিল করবেন। এবার এই বিষয়টা বলা মানে কোথাও গিয়ে দল যেরকমভাবে যে অনুশাসন মেনে যে চিন্তাভাবনা নিয়ে চলুক, তিনি তার মতো করে চলবেন, এটাই কি বোঝাতে চাইলেন? মানে একটু ব্যতিক্রমী একটা চরিত্র হিসেবে বোধহয় প্রত্যেক মুহূর্তে নিজেকে খাড়া করতে চাইছেন দিলীপ ঘোষ। স্বতন্ত্র একটা চরিত্র, যার একটা স্বকীয়তা রয়েছে। এটা বোধহয় তিনি ভাবছেন যে এই ভোটে তার ইউএসপি হতে পারে। যা বলেছেন আজকে তার মধ্যেও তো ওই সব কিছু অগ্রাহ্য করা, ডেয়ার ডেভিল একটা ভাব, সেটা তো স্পষ্ট। হাতে ত্রিশূল নিয়ে বেরোনোর মতো বলেছেন যে তার মিছিলে নাকি 50,000 লোক হবে। আর আদালত কিন্তু বলে দিয়েছে রামনবমীর কোনো মিছিলে 200 জনের বেশি লোক থাকলে কোনো গণ্ডগোল হলে আয়োজকদের সমস্ত দায় নিতে হবে। কোর্ট বলেছে রামনবমী উপলক্ষে কাল আর পরশু শুধু এই 2 দিন শোভাযাত্রা করা যাবে। দিলীপ ঘোষকে তো তাহলে উল্টো বলতেই হবে। তিনি বলে দিয়েছেন যে তার এলাকা মানে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নাকি 4 দিন ধরে রামনবমীর মিছিল করবেন। মানে যা লোকে বলবে, আদালত বলবে, ইভিন প্রধানমন্ত্রী যে বিষয়টাকে কোট করবেন তিনি তারও উল্টো পথে, একদম উল্টো পথে হাঁটছেন। স্রোতের বিপরীতে হাঁটাটা কোথাও গিয়ে হয়তো একটা অন্যরকম পন্থার জন্ম নেয়। সেটা চ্যালেঞ্জ বলতে পারেন, সেটা কোথাও গিয়ে সব কিছুকে অগ্রাহ্য করা বলতে পারেন, বা কোথাও গিয়ে স্বকীয়তা বলতে পারেন। কোনটা এবং কোনটা রাজনীতিতে কতটা তাকে ডিভিডেন্ড দেবে সেটা অবশ্য ভোটের ফল দেখলে বোঝা যাবে। কিন্তু বোঝাই যাচ্ছে যে এইবারের ভোটটা বিশেষ করে দিলীপ ঘোষের জন্য একটা অ্যাসিড টেস্ট হতে চলেছে। তার অনেক কিছু এর উপর ডিপেন্ড করবে এবং সেই জন্য নতুন জায়গা, তো নতুন জায়গায় নতুন পরিবেশে নিজেকে প্রতিষ্ঠিত করার সব থেকে সহজ এবং মানে আকর্ষণীয় রাস্তা হচ্ছে এমন একটা কিছু করে ফেলা যে জিনিসটা কেউ করতে সাহস করবেন না। আর তাহলেই কিন্তু মুখে মুখে ঘুরবে, অন্তত যারা জানেন না, চেনেন না, তাদের আলোচনাতেও তিনি ঢুকে পড়তে পারবেন। একবার আলোচনাতে ঢুকে পড়তে পারলেই ব্যাস, ওখানেই তো অর্ধেক কাজ শেষ। তারপরে বাকি কাজটা হয়তো বাকি সব কিছু মিলিয়ে, রাজনীতি, পরিস্থিতি সব কিছু মিলিয়ে হয়তো হয়ে যাবে, এরকমই হয়তো ভাবছেন। কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে একটা অন্য জিনিস, জানেন তো, যেটা আমাদের জন্য একটুখানি চিন্তার বিষয়ই বটে। সোজা ব্যাপারটা হচ্ছে এই রাজনীতির অনুপ্রবেশে একটা সহজ সরল ধর্মীয় বিষয় সেটা না আবার জটিল হয়ে যায়। দেখুন, সত্যিই কি এত দেখনদারির কোনো প্রয়োজন আছে? দেখনদারি যত বেশি হবে ততই তো সংঘাতের রাস্তা তৈরি হবে। সেই জন্যই তো আদালত ওই সীমিত সংখ্যক লোক নিয়ে মিছিল করতে বলেছে। উদ্যোক্তাদের দায় নিতে হবে সে তো পরের কথা, তার আগে যা যদি অন্য কিছু হয়ে যায় তার দায়টা কে নেবেন? কি দায় নিয়ে হবেই বা কী? ক্ষতি তো তখন যা হওয়ার হয়ে যাবে। এই জন্যই তো 4 দিন নয় 2 দিন মিছিলের অনুমতি দিয়েছে আদালত। তাহলে দিলীপ ঘোষ সেটাকে মানছেন না কেন? নাকি তিনি একদম কমপ্লিটলি একটা রেবেল, একটা প্রতিপক্ষ খুঁজে বেড়াচ্ছেন সারাক্ষণ, আর কি নিজে একদম কমপ্লিট বিরোধীর ভূমিকায় চলে গেছেন? বিরোধিতার ক্ষেত্রে কাউকে ছাড়তে রাজি নন, কোনো ময়দান, কাউকে তিনি কোনো জায়গা ছাড়বেন না। নাকি তিনি চাইছেন প্রতিপক্ষ তার ময়দানে আসুক? এটা কিন্তু বোঝার বিষয়। কারণ একটা জিনিস তো মোদ্দা বুঝতে পারছি দিলীপ ঘোষকে দেখে, ঝানু রাজনীতিকরা কেমন হন, কিভাবে তারা শূন্য থেকেও ইস্যু তৈরি করে নিতে পারে। 200 নয় 50,000-এর মিছিল হবে, কেউ আটকাতে পারে না। মামদোবাজি পেয়েছো নাকি? 500 বছর আমাদের পূর্বপুরুষরা বলিদান দিয়ে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন। আমরা বিজয় উৎসব করবো না? তোমরা এটা গ্রিগিং করে ইলেকশন জিতে গিয়ে বিজয় উৎসব করো। সেই জন্য আজ থেকে আমি তো নিজে শোভাযাত্রায় থাকছি। 4 দিন আমি নিজে রামনবমী পালন করব। কার কত দম আছে আটকাক।